আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আজ আমি একটা ব্যাপার নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। আমি একজন আইনের ছাত্র হিসাবে আমার কাছে যে জিনিসটা স্পষ্ট হচ্ছে যে আমরা জুলাই আগস্টের চেতনাকে বিভিন্নভাবে বিভক্ত করে পরস্পরকে অস্বীকার করার একটা পায়তারা করতেছি। বিশেষ করে উপদেষ্টা মাহফুজ থেকে শুরু করে নাহিদ ইসলাম, তারা যেভাবে একে অন্যকে অস্বীকার করতেছে। আমরা দেখেছি 5ই আগস্টের সময় যে সাদেক কাইম, মোহাম্মদ ফরহাদ এবং নাহিদ ইসলাম আরও যারা বৈষম্য বিরোধী নেতা ছিল, তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। কিন্তু পরবর্তীতে এই এনসিপি গঠন হওয়ার পর থেকেই তারা একে অপরকে অস্বীকার করার বিশাল একটা ষড়যন্ত্র করছে। আমি জানি না তারা এই কাদের খপ্পরে পড়ে এই ষড়যন্ত্র করতেছে, এটা আল্লাহই ভালো জানে। তা আমি এখানে ঐতিহাসিক একটা প্রেক্ষাপট তুলে ধরতে চাই যে 1991 সালে সুপার পাওয়ার রাশিয়াকে আফগানিস্তান থেকে তাড়িয়ে দিয়ে ওখানে একটি সরকার গঠন করেছিলেন, যে সরকারের প্রধান হয়েছিলেন বোরহানুদ্দিন রাব্বানি। যেটা আমার স্পষ্ট খেয়াল আছে যে বোরহানুদ্দিন রাব্বানি ওখানে ক্ষমতাসীন হয়েছিলেন। এই বোরহানুদ্দিন রাব্বানি সে কিন্তু এই আফগানিস্তান থেকে রাশিয়ান সৈন্যদের তাড়ানোর জন্য সকল মুজাহিদদের সাথে কাঁধে কাঁধে মিলিয়ে যুদ্ধ করেছে। কিন্তু তারা যখন এখানে আরও কয়েকটা গ্রুপ ছিল, যেমন গুলবুদ্দিন হেকমতিয়ার, রশিদ দুস্তাম, শাহ মোহাম্মদ মাসুদ, বোরহানুদ্দিন রাব্বানি, এই কয়েকটা গ্রুপ মিলে রাশিয়ার সুপার পাওয়ারকে তারা আফগানিস্তান থেকে বিতাড়িত করার ফলে ওখানে যে সরকার প্রতিষ্ঠিত হয়, ওই সরকারের প্রধান ছিলেন বোরহানুদ্দিন রাব্বানি। তা বোরহানুদ্দিন রাব্বানির একটা কমিটমেন্ট ছিল, সে 2.5 বছরের মাথায় বা 3 বছরের মাথায় সে পদত্যাগ করবে। কিন্তু ক্ষমতার লোভে তাকে এতটাই প্রভাবিত করেছিল যে সে ক্ষমতা ছাড়তে টালবাহানা করে। পরিপ্রেক্ষিতে আফগানিস্তানে একটি আবার যুদ্ধের অবস্থা দেখা দেয়। এখন এই যুদ্ধটা হয় তাদের নিজেদের ভিতরে। যেমন গুলবুদ্দিন হেকমতিয়ার সে একটা অঞ্চল দখল করে নিয়েছিল, রশিদ দুস্তাম সে একটা অঞ্চল দখল করে নিয়েছিল, তার রাজধানী ছিল মাজারি শরীফ। শাহ আহমেদ মাসুদ সে পানশির উপত্যকা সহ বিশাল উত্তরাঞ্চলটা দখল করেছিল। আর বোরহানুদ্দিন রাব্বানি সে কাবুলটা দখল করেছিল। এরই পরিপ্রেক্ষিতে যে মুজাহিদরা যখন অন্তঃকুণ্ডলে তারা আক্রান্ত হয়ে দিশারা হয়েছিল, তখনই তারই পরিপ্রেক্ষিতে এই মোল্লা ওমর ছাত্রদের নিয়ে একটি সংগঠন তৈরি করলেন, তার নাম হলো তালেবান। এই তালেবানরা এই যখন সংগঠিত হলো, তারা একের পর এক সম্পূর্ণ এই আফগানিস্তানটা দখল করে ফেললেন, খালি পানশির উপত্যকাটা ছাড়া। এরই পরিপ্রেক্ষিতে কী হলো, তালেবানরা ছাত্রদের নিয়ে সংগঠিত হয়ে তারাও দুর্বার গতিতে পুরো আফগানিস্তানটা দখল করে ফেলল। এই তালেবানরা 96 সাল থেকে 2001 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল। 2001 সালে যখন এই টুইন টাওয়ার আক্রমণ হলো, তখন এই তালেবানদের মেহমান ছিল ওসামা বিন লাদেন। এই ওসামা বিন লাদেনকে এই টুইন টাওয়ারের হামলার জন্য মাস্টার মাইন্ড ভাবা হতো, এবং বলা হয়েছে যে ওসামা বিন লাদেনকে যদি মোল্লা ওমর ফেরত দেয় তাহলে আফগানিস্তানে হামলা করা হবে না, যদি না দেয় তাহলে আফগানিস্তানে হামলা করা হবে। ঠিক তারই পরিপ্রেক্ষিতে মোল্লা ওমর বলছে যে আমি আমার মেহমানকে একটা জালেম শাসক আমেরিকার কাছে আমরা তুলে দিতে পারি না। তারই পরিপ্রেক্ষিতে আমেরিকা এই আফগানিস্তানকে দখল করে, এবং বিভিন্ন আশেপাশের যে পাকিস্তান, বিভিন্ন যে রাষ্ট্রগুলি তার সহযোগিতায় এই আফগানিস্তানকে আরেকটা সুপার পাওয়ার আমেরিকা দখল করে 2001 সালে। আমার বলার উদ্দেশ্য হলো যে এই যে মুজাহিদরা
যেভাবে নিজেদের মধ্যে অনৈক্য ফলে এখানে একটা সুযোগ সৃষ্টি হয়েছিল যে বিকল্প একটা বিকল্প একটা পথ, যেমন ছাত্ররা, তালেবানরা এই আফগানিস্তানের শাসনভার গ্রহণ করে 1996 সালে। এরই পরিপ্রেক্ষিতে 96 সাল থেকে তারা এই দেশটা মোল্লা ওমরের নেতৃত্বে শাসন হয় 2001 সাল পর্যন্ত। তখন এবং 2001 সালে ওসামা বিন লাদেনকে ফেরত না দেওয়াতে 2001 সালে আবার এই মোল্লা ওমরের নেতৃত্বে তালেবানরা এই পিছু হটে যায় এবং এখানে আমেরিকা তার সৈন্যবাহিনী নিয়ে পুরা কাবুলটা দখল করে। আবার 2022 সালে 21 সালের দিকে আবার কিন্তু এই তালেবানদের হাতে ক্ষমতা দিয়ে মোল্লা ওমর তালেবানদের হাতে ক্ষমতা দিয়ে আমেরিকা আবার পিছু হটে। আমার বলার উদ্দেশ্য হলো যে আমরা যে 2024 সালের 5ই আগস্টে যে বিপ্লব করলাম, এখানে কিন্তু অনেকগুলো ছিল। এখানে শিবির ছিল, বৈষম্য বিরোধী সাধারণ ছাত্ররা ছিল, বিএনপির ছাত্র সংগঠনও ছিল, বিএনপির সাধারণ জনতাও ছিল, জামাত ইসলামের সাধারণ জনতাও ছিল, বিশেষ করে আমরাও ছিলাম। আমরা আবাল বৃদ্ধ বনিতারাও ছিল যে এই আন্দোলনে। তো এখন এই আন্দোলনকে যারা ভুলে গিয়ে যারা পারস্পরিক দ্বিধা দ্বন্দ্বে বা পরস্পরকে অস্বীকার করতেছে, তাদের পরিণামও আমার মনে হয় আফগানিস্তানে যেরকম হয়েছিল যে এই গুলবুদ্দিন হেকমতিয়ার, রশিদ দুস্তাম, শাহ আহমেদ মাসুদ, বুরহানুদ্দিন রাব্বানি, তাদেরকে পিছনে ফেলে দিয়ে নতুন একটা সংগঠন তালেবান, এই তালেবান সৃষ্টি হয়ে আজ তালেবানরা ক্ষমতায়। আজ তালেবানরা এমন ক্ষমতা মহির হয়ে আসন গ্রহণ করেছে যে তারা পৃথিবীতে একমাত্র ইসলামী রাষ্ট্র বললেই আমরা আফগানিস্তানকে বুঝি। এর 3-4 বছরে তারা যে উন্নতির স্বর্ণ শিখরে অবস্থান করছে, এটা বিশ্বের সব দেশের মুদ্রা যেখানে অবমূল্যায়িত হয়েছে, ওখানে আফগানিস্তানের মুদ্রা এই আফগানিস্তানের মুদ্রার মান 10% বেড়ে গেছে। আমরা ইসলামী শাসন ব্যবস্থা আমি মনে করি যে আমরা যারা এই আন্দোলনে শরিক হয়েছিলাম, তারা যদি পরস্পরকে অস্বীকার করি, তাহলে এখানে প্রতি বিপ্লবের একটা আশঙ্কা আমি করতেছি, যারা এই দেশটাকে একটা ইসলামী রাষ্ট্রে পরিণত করে দেবে ইনশাআল্লাহ। আমি এই আফগানিস্তানের সুদীর্ঘ 30 বছরের ইতিহাসটা বা 34-35 বছরের ইতিহাসটা আমরা দেখলাম যে ওই বিপ্লবটা ছিল একটা চলমান প্রক্রিয়া, যে আফগানিস্তান থেকে রাশিয়ার সৈন্যরা পলায়ন করছে, এরপরে পর্যায়ক্রমে তালেবানরা আসলো, এরপরে 2001 সালে আবার সুপার পাওয়ার আমেরিকা ঢুকলো, আবার 2021-22 সালে আমেরিকাও পলায়ন করলো। তা একটা বিপ্লব কিন্তু চলমান প্রক্রিয়া। বাংলাদেশও 2024 সালে যে গণবিপ্লব হয়েছে, 2000 ছাত্রের রক্তের বিনিময়ে, 600 ছাত্রের চক্ষুর বিনিময়ে, 40,000 স্টুডেন্টের আহত হওয়ার বিনিময়ে যে বিপ্লব সংগঠিত হয়েছে, এই বিপ্লব কিন্তু এখনই শেষ হয়নি। এই বিপ্লব শেষ হবে তখনই যখন এই বাংলাদেশে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। আমরা হয়তো দিন কায়েমের ব্যাপারে হয়তো পার্থক্য আমরা নাও দেখতে পারি, কিন্তু কেউ না কেউ এই হাল ধরবে, সেই তালেবানদের মতন। তালেবানরা যেরকম 2022 সালে এসে একটা পরিপূর্ণ ইসলাম রাষ্ট্র কায়েম করেছে, আমরাও প্রয়োজন বোধে আরেকটা বিপ্লব করে, প্রতি বিপ্লব করে এখানেও আমরাও, যদিও এই বিপ্লব আমরা নাও করতে পারি, কিন্তু কেউ না কেউ বিপ্লবটা করে এখানে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করবে। কারণ আমরা বর্তমান প্রেক্ষাপটে দেখছি এখানে অনেকেই এই সরকারের একটু দুর্বলতার কারণে চুরি, বাটপারি, ছিনতাইকারী, রাহাজানি এবং যে যা পারছে সেভাবে ধান্দা করে ইনকাম করার সুযোগ নিচ্ছে এবং সরকারকে বেকায়দা ফেলার জন্য মুনাফিকে আচরণ করতেছে। সরকারের কাছে গিয়ে বলে একরকম, বাহিরে এসে আরেক রকম কাজ করে এই সরকারকে বিপদে ফালানোর চেষ্টা করছে। ঠিক আমি মনে করি এই 24-এর বিপ্লবের চেতনায় আমাদের দেশের ইয়ং সমাজরা উদ্বুদ্ধ হয়ে একটা সুন্দর ইসলামী রাষ্ট্র কায়েম করবে, যেখানে মানুষে কোনো বৈষম্য থাকবে না, এখানে ধনী দরিদ্রের কোনো বৈষম্য থাকবে না, একটা বৈষম্যহীন সমাজ গঠনের জন্য ইসলামী রাষ্ট্রই পারে একটা বৈষম্যহীন সমাজ গড়তে। আল্লাহ যেন আমাদেরকে একটা বৈষম্যহীন সমাজ গঠন করার তৌফিক দেয়। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।